নেব। এখানে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। আপনারা কেমন আছেন? আপনারা তো আজকে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি স্যার। ভোলা থেকে অনেক দূর। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আমি ভালো আছি বরিশাল থেকে। স্যার ভালো আছি সুমন রয়। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আমি ভালো আছি। ভালো আছি। ওয়ালাইকুম সালাম। বগুড়া থেকে, কুড়িগ্রাম থেকে, ময়মনসিংহ। সালাম। রংপুর, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ থেকে। হ্যাঁ স্যার, ক্লাস তো কালকে প্রাচীন যুগ নিলাম, আজকে মধ্যযুগ শুরু করব। ময়মনসিংহ থেকে 2 জন পাওয়া গেল, রুবেল মিয়া আর ঝুমা। ঢাকা সিটিজি থেকে। অশ্লীল কথাবার্তা না? আচ্ছা। অনলাইনের শিক্ষার্থীরা ভালো আছে, অনলাইনের শিক্ষার্থীরা উল্টাপাল্টা বলে না। কিশোরগঞ্জ থেকে। ওকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকে যুক্ত হচ্ছেন, গাজীপুর থেকে, কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, আরো কিছু যুক্ত হতে থাকবে। আমরা আমাদের লেকচার আজকে শুরু করব। স্যার এখনো শুরু করেনি। আমরা গত ক্লাসে প্রাচীন যুগ এবং চর্যাপদ নিয়ে কিছু বলার চেষ্টা করেছি। স্যার বেস্ট বলতে কিছুই নাই। হ্যাঁ, তারপর কৃতজ্ঞতা আপনাদের প্রতি। নাটুর। ওকে, কালকে আমরা পড়েছি প্রাচীন যুগ, আজকে আমরা মধ্যযুগ শুরু করব। মধ্যযুগের শুরুতে আমরা যে যুগটা নিয়ে কথা বলবো সেটা হলো অন্ধকার যুগ। তাহলে একটু হেডলাইন দিব, অন্ধকার যুগ। আমাদের শুরুটাই হবে আজকে অন্ধকার থেকে।
অন্ধকার কালকে আমরা পড়েছি 1200 থেকে বা 1201 থেকে 1350। অন্ধকার যুগের কিছু তথ্য আমাদের একদম মাথায় রাখতে হবে, যে তথ্যগুলো প্লে এবং রিটেন 2 জায়গায় লাগবে। হুম? আমরা তথ্য লিখতে থাকি আগে, তারপরে আলোচনা করব। প্রথমে লিখেন, অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয়। অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে। স্যার এটা রহস্য কি সেটা তো বলতে পারবো না স্যার। ওকে, এটা এমনিতেই। ওকে, তামিমা কি লাগবে একটু বলবেন। প্রয়োজনে আমাদের রাজশাহী ব্রাঞ্চের যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মামুন ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ঝামেলা হয়, মামুন ভাই আপনাকে হেল্প করতে পারবে, কনফিডেন্সের মামুন ভাই। ওকে, গুড ইভিনিং। আচ্ছা, এরপর লিখেন, তাহলে অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে। অবলিক দিয়ে লিখবেন তুর্কি শাসনামলকে। তুর্কি শাসনামলকে। তারপর লিখেন, অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। 1 নম্বর, প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল। রচয়িতার নাম লিখবেন, রচয়িতা শ্রীহর্ষ। রচয়িতা শ্রীহর্ষ। তার সঙ্গে লিখবে, এটি বাংলা ভাষায়, সরি সরি, তোমাদের কমেন্টস পড়তে গেতে হয়। প্রাকৃতিক শ্রীহর্ষ, হ্যাঁ, রচয়িতা শ্রীহর্ষ। এরপর লিখবে, এটি প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। গীতি কবিতার, এটি প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। 2 নম্বর, শূন্য পুরাণ। রচয়িতা রামায় পণ্ডিত। রামায় পণ্ডিত। তার সঙ্গে লিখবেন, এটি সংস্কৃত ভাষায় রচিত ধর্ম পূজার গ্রন্থ। সংস্কৃত ভাষায় রচিত ধর্ম পূজার গ্রন্থ। তারপর লিখবেন, এই গ্রন্থের অন্তর্গত একটি অধ্যায় নিরঞ্জনের রস্যা বা উষা। নিরঞ্জনের রস্যা বা উষা শূন্য পুরাণ গ্রন্থের অন্তর্গত। কোন ব্রাঞ্চে আছেন 51তম ফাউন্ডেশন? থ্যাংক ইউ সাকিনুর। আচ্ছা,
প্রাকৃত বেঙ্গল শূন্য পুরাণ। 3 নম্বর লিখবেন শেখ শুভদয়া। 3 নম্বর শেখ শুভদয়া। রচয়িতা লিখবেন হলায়ুদ মিশ্র। আমি লিখে দিচ্ছি, বানানটা একটু খেয়াল রাখতে হবে। শেখ শুভ দয়া, রচয়িতা হলায়ুদ মিশ্র। এর সঙ্গে লিখবেন এটি সংস্কৃত ভাষায় রচিত। এটি সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। পীর মাহাত্ম্য। এটি সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। শাকিনুর রহমান, আমি ভালো আছি, তুমি ভালো আছো? ওকে, রাজশাহী দেখা হবে। ঢাকা বেড়ে চিটাগাং রাজশাহী মোটামুটি রেগুলার ক্লাস নেওয়া হয়, আর রংপুর বরিশাল। আচ্ছা, শেখ শুভদয়া হলায়ুদ মিশ্র রচয়িতা, এবং এটি হলো সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। ওকে, তারপর লিখবেন আলাদা করে শূন্য পুরাণ এবং শেখ শুভদয়া, আলাদা তথ্য, কোন নাম্বারিং হবে না। হ্যাঁ, শূন্য পুরাণ এবং শেখ শুভদয়া চম্পু কাব্য। চম্পু কাব্য। ব্র্যাকেটে লিখবেন গদ্য প্লাস পদ্য। গদ্য প্লাস পদ্য, অর্থাৎ এগুলো শুধু মানে পদ্য না, পদ্যের মধ্যে গদ্যের মিশ্রণ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে চম্পু কাব্য। ওকে, এগুলো কিন্তু খুবই মানে উৎকৃষ্ট কাব্য যে তা না, জাস্ট মোটামুটি কাব্য আর কি। ওকে, তারপর তাহলে কেন এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়? যারা অন্ধকার যুগের পক্ষে বলেছেন তারা বলেছেন তুর্কি আক্রমণে জনজীবন বিপর্যস্ত ছিল, এবং যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, সেহেতু মানুষের পক্ষে সৃজনশীল সাহিত্য চর্চা সম্ভব ছিল না। মূলত 1200 থেকে 1350 এই 150 বছরে রচিত হয়েছে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন এখনো আমাদের কাছে আসেনি। যেহেতু বাংলা সাহিত্যের কোনো নিদর্শন আমাদের কাছে আসেনি, এই জন্য ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, ডক্টর গোপাল হালদার, এই সমস্ত গবেষকেরা বা ওনারা এই সময়টাকে কি বলেছেন? অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। ওকে, তাহলে অন্ধকার যুগের এই তথ্যগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, অন্ধকার যুগ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। 2 মিনিট সময় দিলাম, কারণ আপনাদের লিখতে সময় লাগবে। এই যে মিস করেন, এখন ক্লাস তো হচ্ছে অনলাইনে। অবশ্য অনলাইনে এক জিনিস আর অফলাইনে এক জিনিস। অনলাইন হলো প্রাণহীন ক্লাস। তেমন কোনো না স্যার, একদম বাংলা সাহিত্যের কোনো নিদর্শনই আমরা পাইনি, এই জন্য বলা হচ্ছে অন্ধকার যুগ।
আচ্ছা, তাহলে মনে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন নেই। তাহলে আমি পরবর্তী টপিকে যেতে পারি। অফলাইনে বেশি মজা। হ্যাঁ, স্বাভাবিক স্যার। অফলাইনে তো আপনারা থাকেন না ক্লাসে। আমাকে একদিন ফার্মগেট ব্রাঞ্চের এক শিক্ষার্থী বলতেছিল যে, "স্যার কালকে মানে অনলাইন যেদিন ক্লাস ছিল এর পরের দিন অফলাইনে ক্লাস।" বলে, "স্যার কালকে অনলাইনে ক্লাস করেছি, আজকে সেম ক্লাস অফলাইনে করতেছি। তো মনে হচ্ছে আপনাকে মনে হয় জোর করে নিয়ে অনলাইনে দাঁড়া করে দিয়েছে।" এক স্টুডেন্ট গতবার বলতেছিল আরকি। অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এবার হেডলাইন দিব শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্য আমাদের জন্যে। লিখো, এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শনের নাম শ্রীকৃষ্ণ কীর্তন। রচয়িতা অনন্ত বড়ু চণ্ডীদাস। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। রচয়িতা অনন্ত বড়ু চণ্ডীদাস। ওকে, তারপর লিখবেন সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। এটা পরীক্ষায় আসা প্রশ্ন। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর লিখবেন গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন। গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাটগীতি বা নাট্যগীতি। গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাটগীতি বা নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন হলো মূলত একটা যাত্রাপালা। যাত্রাপালা বৈশিষ্ট্য কি? নাটকে তো থাকবে এবং যাত্রাপালা সংলাপগুলো কিন্তু গানে গানে হয়। এই যে নাট এবং গীতি। গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাট গীতি। ওকে, আমাদের জানতে হবে এই কাব্যের আবিষ্কার সম্পর্কে। গত ক্লাসে আমরা দেখেছি চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। তার ঠিক 2 বছর পর, অর্থাৎ ঠিক আছে একা পাখি, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম 1909 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়। অর্থাৎ চর্যাপদ 1907 আবিষ্কৃত হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছে কত সালে? 1909 খ্রিস্টাব্দে। তাহলে আবিষ্কারের ঘটনাটা একটু লিখে রাখেন। লিখেন 1909 খ্রিস্টাব্দে 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার
বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকট। বন বিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রামের বন বিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা বা গোয়াল ঘরের চালা থেকে, চালার নিচ থেকে লিখবেন, গোয়াল ঘরের মাচা বা গোয়াল ঘরের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। গোয়াল ঘরের মাচা বা গোয়াল ঘরের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। তাহলে কত সালে আবিষ্কার? 1909। চর্যাপদ প্রকাশিত হয়েছিল কত সালে? আপনারা নিশ্চয়ই জানেন, 1916 খ্রিস্টাব্দে। ঠিক একই সালে একই জায়গা থেকে আমাদের বাংলা সাহিত্যের দ্বিতীয় যে নিদর্শনটি, সেটাও কি হবে? প্রকাশিত হবে। ওকে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ করে দেন। লিখবেন 1916 খ্রিস্টাব্দে। এই তথ্যগুলো প্রিলির জন্য পড়লো, আমি যেভাবে লেখাচ্ছি সেভাবেই লিখবেন, মানে মুখস্থ করবেন, তাহলে লিখিত পরীক্ষা আসলেও ঝামেলা হবে না। 1916 খ্রিস্টাব্দে প্রকাশ। 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি, বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। তার চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ওকে, দেখো আমরা লিখেছিলাম কালকে চর্যাপদ সহ 4টি হাতে লেখা গ্রন্থ, তার মানে চর্যাপদ হাতে লেখা ছিল, ছাপানো গ্রন্থ পাইনি আমরা। শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু হাতে লেখা। এর সঙ্গে একটু লিখো, হাতে লেখা গ্রন্থটির প্রথম ও শেষ পাতা সহ বেশ কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি। হাতে লেখা গ্রন্থটির প্রথম ও শেষ পাতা সহ বেশ কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি। সেজন্য গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি। হাতে লেখা গ্রন্থটির প্রথম ও শেষ পৃষ্ঠা সহ বেশ কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি, সেজন্য গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি। এরপর গ্রন্থের ভিতর একটি চিরকুটে, একটু বলেন তো চিরকুটে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম কি পাওয়া গেছে, একটু লিখেন তো, কে কে জানেন একটু লিখবেন। গ্রন্থের ভিতরে একটা চিরকুট ছিল, চিরকুট মানে টুকরো কাগজ,
সেখানে কাব্যের নাম কি ছিল একটু লিখেন তো। এই তো চলে এসেছে উত্তর। ওকে, চিরকুটে কাব্যের নাম পাওয়া যায় ওই যে মন্দিরা সরকার যেটা লিখেছে, ঠিক আছে। কাব্যের নাম পাওয়া যায় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। হ্যাঁ, এটার এডিটেড রূপ হলো আমরা এখন পাচ্ছি সন্দর্ভ। ওকে, মাহফুজা ঠিক করে লিখেছে, দুইটাই লিখেছে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা সন্দর্ভ দুইটা লিখে থাকবে, যে কোনো একটা পরীক্ষায় যদি আসতে পারে। তাই না? দাঁড় করে জিজ্ঞেস করলে ভালো না? তাহলে গ্রন্থের নাম কি? দেখো, লেখা আছে গ্রন্থটি ছিল হাতে লেখা, এবং আরো বলেছি গ্রন্থের প্রথম এবং শেষ পাতা সহ আরো বেশ কিছু পৃষ্ঠা পায়নি। সেই জন্য গ্রন্থটার প্রকৃত নাম কি এটা আসলে আমরা জানি না। চিরকুটে একটা নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ঠিক আছে। পরবর্তীতে সম্পাদক কি করলেন, এই নামটা রাখেননি, নাম রেখেছেন কি শ্রীকৃষ্ণ কীর্তন। যেহেতু কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন, এটা শুনলে কিন্তু আপনার মনে হতে পারে এখানে কৃষ্ণ সম্পর্কে কীর্তন করা হয়েছে, এবং এই নামটা শুনলে কিন্তু আপনার মাথায় চলে আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন ধর্মীয় গ্রন্থ। কিন্তু আমাদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধর্মীয় গ্রন্থ না, এটা মূলত একটা কাহিনী কাব্য বা একটি যাত্রাপালা, এবং এই যাত্রাপালার নায়কের নাম দেওয়া হয়েছে কৃষ্ণ, নায়িকার নাম দেওয়া হয়েছে নায়িকা রাধা। এবং পুরাণের সঙ্গে এই কাব্যের কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। কিছু কিছু ঘটনা, কিছু কিছু স্থানের নাম পুরাণ থেকে নেওয়া হলেও এই কাব্যটা উনি ওনার মতো করে রচনা করেছেন। ওকে, এই কারণে এই কাব্যর সমালোচনা করতে গিয়ে সমালোচক লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে, কীর্তন নাই। কারণ এই কাব্যের কৃষ্ণ হিন্দু মিথের যে কৃষ্ণ বা পুরাণের যে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ উনি না। এই কাব্যের কৃষ্ণ আমাদের মধ্যে রক্ত মাংস করা একজন মানুষ, রাধা রক্ত মাংস করা একজন মানুষ। তো না পারলে তো লজ্জা লাগার কথাই। তো পড়াশোনা করে আসতে হবে না ক্লাসে আসলে। ওকে, এরপর লিখেন কাব্যে সক্রিয় চরিত্র তিনটি। কাব্যে সক্রিয় চরিত্র তিনটি। 1 রাধা, 2 কৃষ্ণ, 3 বরাই। রাধা, কৃষ্ণ এবং বরাই। তাহলে সক্রিয় চরিত্র কাব্যে কয়টি? 3টি। 1 রাধা, 2 কৃষ্ণ, 3 কি বরাই। ওকে, তারপরে লিখেন আলাদা করে কাব্যে কাব্যে পদ পাওয়া গেছে। প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি পদ পাওয়া গেছে, চর্যাপদে কয়টি পদ পাওয়া গেছে? মাথায় চলে আসছে আপনাদের? 46.5টি কালকে লিখেছিলাম। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ পাওয়া গেছে 418টি। তাহলে লিখবে কাব্যে পদ পাওয়া গেছে 418টি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ পাওয়া গেছে 418টি। আপনারা জানেন কিনা কাব্যে
কয়টি পদের মধ্যে কবির নাম আছে? একটু লিখেন। এখন তো অনেকে ক্লাস করেছো, যারা করেছো তারা অন্তত লিখো, কয়টি পদে কবির নাম আছে? জি, শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপদে। গুড। চারশো 409, এই তো কাজী অনু চলে আসছে। লিখো, 409টি পদের মধ্যে কবির নাম আছে। 409টি পদের মধ্যে কবির নাম আছে। না, আপনারা কাটাকাটি বলতে পারেন না, আপনারা উল্টা পাল্টা কাটাকাটি করেন, আমি ঠিক করে দিই, দোষ হয় আমার না। ভালো। ওকে, তাহলে কাব্যে পদ আছে 418, পদ পাওয়া গেছে 418টি, এবং এর মধ্যে 409টা পদে কবি নিজের নাম ব্যবহার করেছেন। এরপর লিখবেন, কাব্যে সংস্কৃত শ্লোক আছে 161টি। সংস্কৃত শ্লোক আছে 161। কাব্যে সংস্কৃত শ্লোক আছে কয়টি? 161টি। এরপর লিখবেন, পরীক্ষার প্রশ্ন হতে পারে কাব্যের ছন্দ কি? লিখেন কাব্যের ছন্দ। কাব্যের ছন্দ পয়ার, ত্রিপদী। কাব্যের ছন্দ হলো, তাহলে অনলাইনে ভালো করবেন, ক্লাস করবেন, কাটাকাটি করতে হবে না। কাব্যের ছন্দ পয়ার, ত্রিপদী। ওকে, তারপর লিখবেন কাব্যের রস। বলেন কাব্যের রস কি? মানে শ্রীকৃষ্ণের কীর্তন কাব্যের রস কি বলেন? আমি লিখি, আমি লিখতে লিখতে আপনাদের উত্তর চলে আসবে। আদি রস। এই রস আরেক নাম হলো শৃঙ্গার রস। আদি রস বা শৃঙ্গার রস। নাজমুন নাহার নাইমা, কেন কাটাকাটি করেন স্যার একটু বলেন তো? এই যে শুধু অপবাদ দিয়ে যাচ্ছেন। ওকে, কাব্যের রস আদি রস বা শৃঙ্গার রস। ওকে, অফলাইন ক্লাসে অনেক চাপাপা স্টুডেন্ট পাওয়া যায়, ওরা বলে আমি কাটাই, কিন্তু এখন পর্যন্ত একটা প্রমাণও দিতে পারেনি কেউ আমি বলেছে লিখেছে কেউ কেটেছে। ঠিক আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে নেক্সট যখন ক্লাসে আসবে প্রমাণ দেখাবেন, পুরস্কার দিব, পুরস্কার। কাব্যের রস আদি রস বা শৃঙ্গার রস, আশা করি লিখতে পেরেছেন। এরপর লিখেন আলাদা করে কাব্যের খণ্ডগুলোর নাম লিখেন। লিখুন কাব্যে খণ্ড আছে 13টি। রস হলো স্যার, আমরা যখন কাব্য পাঠ করি তখন পাঠক মনে একটি অনুভূতির সঞ্চার হয়, সেই অনুভূতি সঞ্চাত
মানসিক অবস্থাটার নাম হলো রস। এখন প্রমাণ না দিতে পারলে আমি কি করব বলেন? আচ্ছা, কাব্যে খণ্ড আছে কয়টি? 13টি। কয়টি? 13টি। 1 জন্মখণ্ড। 2 নম্বর তাম্বুল খণ্ড। এই খণ্ডগুলোর নাম ধারাবাহিক মুখস্থ করবেন। কি ব্যাপার? তাম্বুল খণ্ড। 3 নম্বর দান খণ্ড, দান। 4 নম্বর নৌকা খণ্ড। 5 ভার খণ্ড। 6 নম্বর ছত্রখণ্ড। 7 বৃন্দাবন খণ্ড। আট কালীয় দমন খণ্ড। 'কালীয় দমন খণ্ড', আমি খণ্ডটা লিখতে পারলাম না এখানে। 9 যমুনা খণ্ড। 10 হার খণ্ড। 11 বান খণ্ড। 12 বংশী খণ্ড। ওটা কি হলো? রাধা বিরহ। তাহলে রাধা বিরহ খণ্ডের শেষে খণ্ড। ওকে, নেক্সট ক্লাসে তুমি দেখে পুরস্কার দিব। হ্যাঁ, এটাই তো ইসমাইল হোসেন। এইরকম অশ্লীল কথাবার্তা বললে কেমন লাগে বলতো? ওকে, কাব্যে খণ্ড আছে কয়টি? 13টি। 12টা খণ্ডের শেষে খণ্ড শব্দটা ব্যবহার করলো, রাধা বিরহের পরে খণ্ড শব্দটা ব্যবহার করেনি। ওকে, এই খণ্ডগুলোর নাম লিখতে পেরেছেন কিনা একটু আমাকে জানান, তাহলে আমি পরবর্তী টপিকে যাব। তোমাকে মিস করি, ওই দিন হঠাৎ দেখা হয়ে ভালো লাগলো অনেক। তুমি তো মিটিং হওয়ার সময় দেখা হয় না, ওই দিন হঠাৎ দেখা হয়ে গেল। না স্যার, সমস্যা হবে না স্যার। তামিম রহমান, কোনো সমস্যা হবে না। যাক, সরাসরি সুযোগ হয়েছে, ভালো। লেখা শেষ। ওকে, তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে তথ্যগুলো লেখালাম এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো সময় যে কোনো তথ্য কাজে লাগিয়ে যেতে পারে। আচ্ছা, বসন্ত রঞ্জন রায় সম্পর্কে একটু তথ্য লিখে রাখতে পারেন। বসন্ত রঞ্জন রায় লিখো। বসন্ত রঞ্জন রায় ছিলেন বসন্ত রঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ময়মনসিংহে কবে আসবেন সেটা বলা কঠিন। ডিসেম্বরে না, এটা জানি। জানুয়ারিতে আসবো কি আসবো না সেটা
কনফিডেন্স বলতে পারবে, আমি বলতে পারবো না। ময়মনসিংহ কালকেও অনেকে জিজ্ঞাসা করলো, আজকে দুপুরেও জিজ্ঞাসা করলো। আসলে রুটিন তো কনফিডেন্স করে স্যার, রুটিনের উপর টিচারদের কোনো হাত নাই। আচ্ছা, কি যেন বলছিলাম, হ্যাঁ, বসন্ত রঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওকে, এবং তার উপাধি লিখো। জি স্যার, ভালো আছি স্যার। নিজের পড়া নিজেকে পড়তে হবে, শুধু ক্লাস করলে যে এগিয়ে যাবে তা না। অনেকেই দেখবেন ক্লাস প্রচুর পরিমাণে করে শেষ করে নেয়, কিন্তু নিজেরা পড়াশোনা করে না। ওই যে একটু আগে দেখলেন না, কয়েকজন বলল ক্লাসে কি ক্লাসে পড়া ধরি বা এখানে ধরি না, ওই যে তারপরে লজ্জাও লাগে। তো অধিকাংশ শিক্ষার্থীদের আমার অফলাইনে যারা ক্লাস করে ওদের লজ্জাও নাই, ওদেরকে পড়া না পারলে বকা দিলেও হাসে। ওকে, পড়াশোনা করে আসে না। তো এগিয়ে যাওয়া আর না এগিয়ে যাওয়া নির্ভর করবে টোটালি আপনার উপর, আপনি কতটা পড়াশোনা করছেন। শুধু ক্লাস করলেই যে একজন এগিয়ে যাবে তা না। ওকে, ৫১তম শ্রেণীতে যারা টার্গেট, জানুয়ারিতে ক্লাস শুরু হলো, স্মুথলি ক্লাস শেষ হবে, আপনি যদি সাথে সাথে পড়ে যান, খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। চেষ্টা করতে হবে আপনাকে। কোচিং জাস্ট একটা গাইডলাইন দিতে পারে, বা আমরা একটা গাইডলাইন দিতে পারবো সর্বোচ্চ। ওকে, তাহলে বসন্ত রঞ্জন রায় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তার উপাধি হলো বিদ্যুৎ বল্লভ। এবার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এইগুলো পড়লেন। এই মেয়েটা দুষ্ট, ইসমত জাহান। আচ্ছা, তো ক্লাসে বসে বসে কি করবেন, হামি দিবেন, তাহলে তো স্বাভাবিক। যত দ্রুত হয় ততই ভালো। 50 মিনিট দ্রুত, এটা তো ভালো। তোমার সমস্যা কোথায়? ওকে, লেখেন। এবার নেক্সট টপিকে যাই। আপনারা জানেন বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেব, মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের একটা অবদান আছে বাংলা সাহিত্যে। হেডলাইন দিব আমরা, শ্রী চৈতন্যদেব ও জীবনী সাহিত্য। হেডলাইন দেব, শ্রী চৈতন্যদেব এবং জীবনী সাহিত্য। চৈতন্যদেব এবং জীবনী সাহিত্য। তাহলে শ্রী চৈতন্যদেব থেকে আমরা কিছু তথ্য লিখব। লিখবেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। ওকে, তার জন্ম 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ। তার জন্ম 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ। নবদ্বীপ বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত। মৃত্যু 1533 খ্রিস্টাব্দে পুরীতে। পুরী কোথায় অবস্থিত বলেন তো? পুরী ক্লাসে মনে থাকে না পড়া। পুরী কোথায় অবস্থিত একটু বলেন। কেউ তো লিখতেছে না। অবশ্য লাইভে কমেন্টস আসতে একটু দেরি লাগে।
আচ্ছা, পুরী অবস্থিত উড়িষ্যা। পুরী অবস্থিত কোথায়? উড়িষ্যা। আর নবদ্বীপ হলো ভারতের পশ্চিমবঙ্গে। আচ্ছা, এরপর লিখো তার হ্যাঁ, ইন্ডিয়া, ঠিক এই যে উড়িষ্যা আমি বললাম কমার্স আসতে শুরু হয়েছে। আসলে ওই যে আসতে দেরি লাগে। নবদ্বীপ তো এই যে বেনাপোলের পাশেই। এরপর লিখেন স্যার তার পৈতৃক নিবাস। পৈতৃক নিবাস মানে বাবার বাড়ি। তার পৈতৃক নিবাস লিখো ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ। এই যে আমি বললাম ঢাকা দক্ষিণ, আপনারা কিন্তু লিখে ফেলেছেন ঢাকা দক্ষিণ, কিন্তু যখন আমি অফলাইনে ক্লাস নিতে যাই ঢাকার ছেলেমেয়েরা আমি বলি ঢাকা দক্ষিণ, ওরা হাসতে থাকে। অনেকগুলো লিখে না যে ঢাকা দক্ষিণ তো হয়েছে কয়েকদিন আগে। তো ঢাকা দক্ষিণ তো আসলে সিটি কর্পোরেশন না, এটা একটা গ্রামের নাম। তার পৈতৃক নিবাস লিখবেন ঢাকা দক্ষিণ গ্রামে। তার পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণ গ্রামে। ঢাকা দক্ষিণ গ্রামে। লেখা শেষ? এরপর লিখো তার প্রকৃত নাম। তার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র। প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। তারপর লিখবে বাল্য নাম বা ডাক নাম। বাল্য নাম বা ডাক নাম নিমাই। স্যার আপনি একটু আগে মনে হয় লিখেছেন আপনি ফাউন্ডেশনের শিক্ষার্থী আমাদের রাজশাহী ব্রাঞ্চের, তাই না? আমি হ্যাঁ, তামিম। তো তামিম রাজশাহী ব্রাঞ্চে যেহেতু আপনি শিক্ষার্থী, আপনার এত টেনশন নেওয়ার দরকার নাই। কি পড়েছেন কি পড়েনি টেনশন নিয়েন না। জাস্ট ক্লাসগুলো আমার সাথে করতে থাকবেন। ক্লাস লেকচারটা বাসায় গিয়ে পড়তে থাকবেন। ধীরে ধীরে দেখবেন একটা পর্যায়ে গিয়ে ভালো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অফলাইন ক্লাসগুলো এখানের থেকে আরেকটু ইফেক্টিভ হবে আশা করছি। এত হতাশার কোনো কারণ নাই। ওকে? আপনি যেহেতু ৫১তম ক্যান্ডিডেট, অনেক সময় আছে, জাস্ট সময়গুলোকে কাজে লাগাতে হবে। ক্লাসগুলো শুরু হোক, দেখবেন ধীরে ধীরে ঠিক হবে। আচ্ছা, তাহলে চৈতন্যদেব তার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, বাল্য নাম কিংবা ডাক নাম হলো নিমাই। তার আরেকটা নাম আছে, লিখো অপর নাম। অপর নাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ। তারপর লিখবেন সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় শ্রী চৈতন্য। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় শ্রী চৈতন্য। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় শ্রী চৈতন্য। তা দেখো ওনার কয়েকটা নাম পেয়ে গেলাম। তার প্রকৃত নাম বিশ্বম্বর মিশ্র, ডাক নাম নিমাই, অপর নাম গৌরাঙ্গ এবং সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় শ্রী চৈতন্য। স্যার প্রাইমারির জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, অবশ্যই সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্যার। শ্রী চৈতন্যদেব প্রিলিয়াম ও রিটেন দুই জায়গায় আসে। ৩৫তম, এরপর মনে হয় ৪১ আসছে বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। এরপর লিখো চৈতন্যদেব থেকে আরেকটু লেখাচ্ছি। লিখো চৈতন্যদেব বাংলা ভাষায় কিছুই রচনা করেননি, তবু তার নামে একটি যুগ সৃষ্টি হয়েছে। চৈতন্যদেব বাংলা ভাষায় কিছুই রচনা করেননি, তবু তার নামে একটি যুগ সৃষ্টি হয়েছে। ওকে, ক্লাস না ভালো লাগলে করার দরকার নাই।
পড়াশোনা করবেন না তাহলে তো ভয়ে থাকবেন না, তাই না? ওকে, পড়াশোনা করে ক্লাসে আসা উচিত। এই বুড়ো বয়সে পড়াশোনা না করে আসলে তো লোকজন তাকে তাকে হাসবে, আমার কিছু করার নেই। ওকে, আচ্ছা, এরপর লিখেন। তাহলে চৈতন্যদেব বাংলা ভাষায় কিছু রচনা করেননি, তারপর তার নামে কি হয়েছে, একটি যুগের সৃষ্টি হয়েছে। তাহলে দেখেন, প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যে কিছুই না লিখে বা এক লাইনও না লিখে যার নামে একটি যুগ সৃষ্টি হয়েছে, তিনি কে? তিনি হলেন শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব যে ধর্ম মতটা প্রচার করেন, এটা মূলত একটা মতবাদ, সেটি হলো বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব মতবাদ। এই বৈষ্ণব ধর্মের যারা অনুসারী তাদেরকে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণবদের প্রভাবে বাংলা সাহিত্যের মধ্যযুগে যে ধারাটির সমৃদ্ধি লাভ করেছে, যে সাহিত্যের শাখাটি সমৃদ্ধ হয়েছে, সেই শাখাটি হলো বৈষ্ণব সাহিত্য। আপনার নাম শুনে থাকবেন বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য তিনটি ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো বৈষ্ণব পদাবলী, আরেকটা হলো জীবনী সাহিত্য, আরেকটা হলো বৈষ্ণব শাস্ত্র। আমরা আজকে জীবনী সাহিত্য নিয়ে কথা বলছি। তো বৈষ্ণব পদাবলী যে সাহিত্য, এটা কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা। তবে চৈতন্যদেব লিখেননি, কিন্তু বৈষ্ণব সাহিত্যের মানে কি হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে বৈষ্ণব কবিদের দ্বারা, আর বৈষ্ণব ধর্মের যারা অনুসারী। আরেকটা জিনিস হলো, বৈষ্ণব পদাবলীতে যে শুধু হিন্দু কবি আছে তা না, অনেক মুসলিম কবি আছে, এবং 100-রও বেশি পদাবলী সাহিত্যে মুসলিম কবি আছে। যেটা বৈষ্ণব পদাবলীতে 100 জন কবি আছে, সেটাও কিন্তু আমাদের ধারণার বাইরে। যতীন্দ্রমোহন ভট্টাচার্যের একটা বই আছে, বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলিম কবি, সেখানে তিনি শতাধিক মুসলমান পদকর্তার নাম উল্লেখ করেছেন। ওকে, তো বুঝতে পারছেন কতটা সমৃদ্ধ একটি ধারা হলো বৈষ্ণব পদাবলী। আমরা অন্যদিন বৈষ্ণব পদাবলী পড়বো, আজকে আমরা শুধু জীবনী সাহিত্য নিয়ে কথা বলবো। তাহলে এবার আমরা প্রথম যে তথ্যটা লিখেছি চৈতন্যদেব থেকে, তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক নাকি? এরপর লিখো, এবার লিখো, জীবনী সাহিত্যের সূত্রপাত শ্রী চৈতন্যদেবের জীবনী লেখার মাধ্যমে। আচ্ছা, এটা তো লিখেছিলাম মনে হয় আমরা, জীবনী সাহিত্যের সূত্রপাত শ্রী চৈতন্যদেবের জীবনী লেখার মাধ্যমে। আর না লেখা থাকলে লিখে রাখবেন। পশ্চিমবঙ্গ থেকে দেখছেন? আচ্ছা স্যার, পশ্চিমবঙ্গ থেকে অনেকে আমাকে নক দেয়, গ্রুপে বা মেসেঞ্জারে নক দেয় বিভিন্ন ভাবে, আমার বইটার ব্যাপারে অনেকে নক দেয়, কিন্তু আমি তো এভাবে বই পাঠাতে পারি না পশ্চিমবঙ্গে। ওকে, এবার আমরা জীবনী সাহিত্য থেকে কিছু তথ্য লিখবো। লিখো, জীবনী সাহিত্যের কবি 1 নম্বর। জীবনী সাহিত্যের কবি 1 নম্বর লিখবেন। আপনারা লিখেন তো জীবনী সাহিত্যের আদি কবিকে, একটু লিখেন দেখি আমি আপনারা জানেন কিনা। জীবনী সাহিত্যের আদি কবিকে একটু লিখেন। পশ্চিমবঙ্গে পুলিশের কাজে লাগবেন সেটা তো আমি বলতে পারবো না স্যার। আর্টিস্ট নন বিশেষ নন রিকমেন্ডেড। আচ্ছা, আমি এর আগে 3টা বেচে প্রাইমারির একটা ক্লাস নিয়েছি, হ্যাঁ, আপনারা একটু দেখবেন। ওই সেখানে আমি কয়েকজন কবি সাহিত্যিকের নাম সিরিয়ালি বলেছি, আপনারা একটু ওই শুরুর অংশটা একটু দেখলে আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন, যে 48-এ নন রিকমেন্ডেড যিনি বিশেষ। আচ্ছা, আচ্ছা, মুরারি গুপ্ত লিখেন। জীবন সাহিত্যের কবি 1 নম্বর লিখবেন মুরারি গুপ্ত। জীবন সাহিত্যের কবির নাম লিখবেন মুরারি গুপ্ত। 1 নম্বর, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে লিখবেন, এর সাথে কিছু তথ্য লিখবেন, তাহলে একটা খাতায় একটা সুন্দর নোট হবে। মুরারি গুপ্ত লিখো,
তিনি জীবনী সাহিত্যের আদি কবি। মুরারি গুপ্ত, তিনি জীবনী সাহিত্যের আদি কবি। জীবনী সাহিত্যের কি কবি? আদি কবি। এরপর লিখবে তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেছেন। তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেছেন। ওনার আরেকটা পরিচয় আছে, লিখো। মুরারি গুপ্ত চৈতন্যদেবের সহপাঠী ছিলেন। তাহলে আমরা জানলাম জীবনী সাহিত্যের আদি কবি মুরারি গুপ্ত, তিনি চৈতন্যদেবের সহপাঠী ছিলেন এবং তিনি কাব্যটি লিখেছেন সংস্কৃত ভাষায়। এরপর লিখবেন তার কাব্যের নাম, তার কাব্যের নাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। এই কাব্যের একটি সংক্ষিপ্ত নামও আছে, এই নামই লিখে রাখতে আসতে পারে পরীক্ষায়, শ্রী চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃতম একটু লিখবেন, লেখা হয়ে গেলে আমাকে জানান। কাব্যটির নাম একটু দেখে দেখে লিখবেন। শেষ? আচ্ছা, তাহলে একটু মাথায় রাখবেন জীবনী সাহিত্যের আদি কবির নাম কি? মুরারি গুপ্ত। তিনি সংস্কৃত ভাষায় কাব্য লিখেছেন, তার কাব্যের নাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। এর একটা সংক্ষিপ্ত ভার্সন লিখলাম, শ্রী চৈতন্য চরিতামৃতম, শব্দটা মাথায় রাখবেন, মৃতম। 2 নম্বর কবি লিখবেন, 2 নম্বর বৃন্দাবন দাস। স্যার এই যে দেখেন মোহাম্মদ আলী, মৃতম হবে এখানে, হ্যাঁ মৃতম, লাস্টে দেখেন ম আছে। 2 নম্বর বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসে লিখবেন তিনি বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি। তিনি বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি। তাহলে বলেন বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি কে? বৃন্দাবন দাস। তাহলে বলেন জীবনী সাহিত্যের আদি কবি কে? জীবনী সাহিত্যের আদি কবি হলো মুরারি গুপ্ত। বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি কে? বৃন্দাবন দাস। এখন কোন কারণে প্রিলিতে প্রশ্ন আসলো জীবনী সাহিত্যের আদি কবি কে, অপশনে মুরারি গুপ্ত নাই, সেক্ষেত্রে প্রিলিতে আপনি কি করতে পারেন? বৃন্দাবন দাস উত্তর করতে পারেন। কিন্তু আমি যখন লিখতে যাব তখন কোনোভাবে লিখতে পারবো না চৈতন্যদেবের জীবনী গ্রন্থ প্রথম লিখেছেন বৃন্দাবন দাস, প্রথম লিখেছেন কে? মুরারি গুপ্ত, উনি লিখেছেন সংস্কৃততে। পরের কবি বৃন্দাবন দাস, তিনি লিখেছেন বাংলায়। তো মাথায় রাখতে হবে জীবনী সাহিত্যের আদি কবি বৃন্দাবন দাস, নাকি? হবে না, জীবনী সাহিত্যের আদি কবি মুরারি গুপ্ত, আর বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি বৃন্দাবন দাস। ক্লিয়ার কিনা? এরপর লিখবেন তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত, তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভাগবত। কাব্যটি 3 পর্বে বিভক্ত। তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভাগবত, কাব্যটি 3 পর্বে বিভক্ত।
তাহলে জীবনী সাহিত্যের আদি কবি, আবারও বলছি, মুরারি গুপ্ত। বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি বৃন্দাবন দাস। তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভাগবত এবং কাব্যটা 3 পর্বে বিভক্ত। 3 নম্বর কবি লিখবেন, 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কবি কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। লিখবেন তিনি জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তিনি জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম তার কাব্যের নামটাকে একটু লিখেন। অনেকে ক্লাস করেছেন, কাব্যের নামটা ঠিক করে কমেন্টস করবেন। গুড। এস এম মাহফুজা, দীপন সরকার, তোমরা ঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তার কাব্যের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। সবাই লিখে রাখো, শ্রী চৈতন্য চরিতামৃত। দেখো শব্দটা কি মৃত, এর আগে শব্দটা ছিল কি মৃতম। সংস্কৃত ভাষার শব্দের নমুনা যদি দেখেন, দেখবেন সংস্কৃত শব্দে মৃত হবে না, ওটু মৃতম হয়ে যাবে। এই সিম্পল পার্থক্যটা কিন্তু অনেকে দেখে না। ক্লাস মনে হয় স্যার পরে দেখা যাবে, স্যার থাকে মনে হয় রেকর্ড। আচ্ছা, তার কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম লিখো শ্রী চৈতন্য চরিতামৃত। সালটা লিখে রাখতে পারো 1612। 1612। আর এটা হলো 1548। 1548। আঙ্গুর, তোর পড়াশোনা কেমন চলছে একটু বল, আমিও তোদের মিস করি খুব। 1548। হ্যাঁ, এটা কোনো কোনো জায়গায় 1518 পাওয়া যায়, দুইটি হতে পারে। 1548টি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, আরেকটা তথ্য লিখে আমি জীবন সাহিত্য শেষ করব। আরো অনেক কবি আছে, কবির কাব্য আছে, দরকার নেই, ঘুরে ফিরে দেখবেন আদি কবি এবং শ্রেষ্ঠ কবির কাব্য থেকে প্রশ্ন বেশি আসে। লিখেন জীবনী সাহিত্য করচা নামে পরিচিত। করচা। জীবনী সাহিত্য করচা নামে পরিচিত। তারপরে করচা অর্থ দিনপঞ্জি বা ডায়েরি। দিনপঞ্জি বা ডায়েরি। হ্যাঁ বাপ্পি, ভালো আছি, আপনি? জীবনী সাহিত্য করচা নামে পরিচিত, করচা অর্থ দিনপঞ্জি বা ডায়েরি। পরীক্ষা আসছে করচা শব্দের অর্থ কি দিনপঞ্জি বা ডায়েরি। লেখা শেষ, ওকে, মাথায় রাখতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে করচা কি। এখন আপনাদের লিখিয়েছি করচা কি, বলেন করচা কি, একটু বলেন তো, লিখেন তো, কমেন্টস করেন করচা কি। মাত্রই পড়লাম।
লিখিত চৈতন্যদেব গুরুত্বপূর্ণ, চৈতন্যদেব যেহেতু গুরুত্বপূর্ণ, জীবনী সাহিত্য গুরুত্বপূর্ণ, চৈতন্যদেব তাই এসেছে। চৈতন্যদেব আসলে এমনিতে তথ্যগুলো আমাদের লাগবে। ওকে, ভালো করে পড়। আপনাদেরকে আমি বলেছি শুধু পড়লে হবে না, সচেতনতা জরুরি। এটার জন্যই কিন্তু আমি জাস্ট এটা প্রশ্ন করেছি, করচা কি? দেখেন আপনারা লিখছেন দিনপঞ্জি বা ডায়েরি, করচা কি? জীবনী সাহিত্য। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ স্যার। দেখেন যারা আনসার করছেন সবাই দিনপঞ্জি ডায়েরি আনসার করছেন। করচা কি? জীবনী সাহিত্য। করচা অর্থ কি? দিনপঞ্জি বা ডায়েরি। এবার দেখেন আমি ক্লাসে শিক্ষার্থীদের তথ্য লেখানোর জন্য ক্লাস নিই না। যখন আমি অফলাইনে ক্লাস নিই, আমি সচেতনতা তৈরি করার চেষ্টা করি। কারণ তথ্য তো সব, এগুলো আমি যা পড়াচ্ছি এগুলো গাইডও আছে। দেখেন আপনার খেয়াল করে দেখেন, সবাই ডায়েরি লিখতেছেন। তো বুঝতে পারছেন করচা কি? জীবনী সাহিত্য। করচা অর্থ কি? দিনপঞ্জি বা ডায়েরি। দেখেন ঠিক আছে কিনা এবার। ওই যে কিছুক্ষণ আগে এই যে অশ্লীল ডেলিভারি গুলো দিল না কিছু, যে কি ডেলিভারি দিয়েছে, আমি কাটাই এসে উল্টা পাল্টা। এই যে আপনার উল্টা পাল্টা বলেন, এগুলো আমি যা সম্মান দিয়ে বলে লিখেন। আমি আমার এতটুকুই। এখন বলেন কনসেপ্ট মানে ক্লিয়ার হয়েছে কিনা এই জায়গাটা? এই জায়গাটাতে তোমার পড়ার পরেও পরীক্ষার হলে অনেক সময় তাড়াহুড়া করে হোক বা যে কারণেই হোক ভুল আনসার করতে পারে। দেখো এই যে সাইফুল বাদে সবাই কিন্তু কি করেছো? ডায়েরি লিখেছো। এই বুঝেছেন কিনা? কমন তথ্য অনেক সময় আমরা ভুল করে আসি, 1.5টা নাম্বার চলে যায়, খুব কষ্ট লাগে তখন। এখন বলেন আজকের যতটুকু আমি পড়ালাম, খুব বেশি তো আজকে পড়ানি, জাস্ট যেহেতু এখানে অধিকাংশ নতুন শিক্ষার্থী আছেন, আর একটু স্লো ক্লাসটা বোঝানোর চেষ্টা করেছি, স্লো নেওয়ার চেষ্টা করেছি, যাতে কনফিউশন থাকলেও দূর হয়। আপনারা একটু লেকচারটা পড়ে দেখেন, আপনাদের আজকের লেকচার থেকে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। প্রতিটা শব্দ বুঝে বুঝে পড়তে হবে স্যার, না হলে একটা বর্ণের জন্য উত্তর চেঞ্জ হয়ে যায়। এতদিন ভুল ছিল না স্যার, ওই যে সমস্যা হচ্ছে সচেতন না, সচেতন হতে হবে। হ্যাঁ, দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। তো যারা অনলাইনে থাকবে তাদের সাথে অনলাইনে দেখা হবে, আর যারা অফলাইনে আসো কিছু কিছু ব্রাঞ্চে আগামী মাসে দেখা হবে। ফার্মগেট, নীলক্ষেত, পুরান ঢাকা, রাজশাহী, চিটাগাং, এই 5টা ব্রাঞ্চে আগামী মাসে দেখা হবে যারা আছো অফলাইনে। না স্যার, রাধা বিরহের পরে মানে কাব্যে খণ্ড শব্দটার উল্লেখ নাই। তামিম, তুমি এত অস্থির হও না, ঠিক আছে? তো আজকের টপিক থেকে যদি তুমি লিখিত প্রশ্ন পড়তে যাও, সেক্ষেত্রে পড়বা অন্ধকার যুগ সম্পর্কে লিখুন। একটা প্রশ্ন আছে অন্ধকার যুগ সম্পর্কে লিখুন, এটা পড়বা। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে প্রশ্নগুলো এসেছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চিত্র সম্পর্কে লিখুন, এটা পড়তে পারো। এটা 36তম বিসিএস এর প্রশ্ন, 46তম বিসিএস এর প্রশ্ন। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, এটা এসেছে। তাহলে আজকে চৈতন্যদেবের বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান এসেছে 35তম এবং 43তম সম্ভবত। এই কয়েকটা প্রশ্ন পড়ো যদি এটা থেকে রিটেনে পড়তে চাও। আর তুমি যদি ফাউন্ডেশন, আমি তো লিখিত পড়াবো, টেনশন নেওয়ার দরকার নেই।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আপনারা কোনো প্রশ্ন করতেন, না থাকলে আমি ক্লাসটা আজকে এখানে শেষ করে দেব। আমি যারা কমেন্টস করেছেন আমি চেষ্টা করেছি প্রতিটা কমেন্টসেরই উত্তর দেওয়ার জন্য। ২-১ টা যদি কোনো কারণে ভুলে অনেক সময় একের পর এক আসতে থাকে তো। কোনো কারণে যদি উত্তর না দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু মনে করবেন না। আচ্ছা, প্রশ্ন আসছে এতক্ষণ চলে আসছে। যদি প্রশ্ন আসেনি, আপনারা ভালো থাকবেন। আর পড়াশোনা করবেন, সবচেয়ে বড় কথা আপনাকে পড়তে হবে। এর বিকল্প নাই। ওয়েলকাম। আরেকজন লিখেছে রাধাবীর উপর খণ্ড কেন লেখা হলো? সেটা স্যার সেই ব্যাপারে বড় জন্ডিদাসের সাথে আমার কথা হয়নি। ওকে, তাহলে আমি শেষ করলাম ক্লাস।